ويبلغنا الجاهل أهل الأبصر ثم جلس فيه رواه الدارمي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين الحمد لله. আসলে সময়টা দেরি হয়ে গেছে আমার রাস্তায়, বারোটা থেকে শুরু করার কথা ছিল। তো অসুবিধা নাই, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমাকে বলা হয়েছে দর্শিয়াল প্রার্থনের সহজ ও ফলপ্রসূ পদ্ধতি। প্রার্থনের পদ্ধতি একটা বিষয়, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ফলপ্রসূ। এটা এই দিকটা আমি আলোচনার চেষ্টা করব। আমি একটা আয়াতের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, অর্থ আপনারা সবাই সহজে বুঝেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রধান পরিচয় যে কয়েকটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন মুআল্লিম। আল্লাহ তাআলা থেকে মুআল্লিম তৈরি করেছেন, এবং সেটা ওই হাদিসের যেটা ওইদিকে বলা হয়েছে হযরত আবু ইমাম আপনারা আলেমরা তো জানেন সাথে থেকে হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ গিয়ে দেখেন দুইটা মজলিস দুই রকমের আমল করতেছে। দুটো বলেছে তেলাওয়াত ভালো হয়, ওই আহাদুল আফজাল মিনাল আগে এটাই ভালো, তো একটা বেশি ভালো। একদল তারা দোয়া করতেছে, তো আল্লাহ তাআলা চাইলে তাদের দোয়া কবুল করতে পারে না। আরেকদল তারা তালিম চর্চা করতেছে, এলম শিখাবেন আর কিছু আফজাল। তারপরে বলে যে ইনামা ওয়াইসু মুআল্লিমা, এগুলো তারপরে মুআল্লিম পরিচয়টা এখানে মুবায়া করতেছেন। আমরা যারা তালিম সংযুক্ত, আমরা এখান থেকে নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারি, ঠিক না? এটা সাদাত মুআল্লিম হওয়া নায়েব হিসেবে যে কয়েকটা কাজ আমরা দেখেছি যে মুআল্লিম এই তালিমের এই যে বসার বসতে পারে, এটা বিরাট বসা। তালিম কিভাবে ফলপ্রসূ হয়, এক একটা বিষয় আপনার এখানে আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম যে এখানে এক একটা ফল বানানোর সময় ওইখানে মহারাজ অর্জন করতে পারে, এখন বিষয় উপস্থাপন করেন। কিন্তু দুইটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করি, যে দুইটা বিষয় শুধুমাত্র ইসলামিক তালিম না করে সাধারণ সব জায়গায়, সেটা হচ্ছে এই দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে পাঞ্চুয়ালিটি, আর একটা হলো লেসন প্ল্যান। এই দুইটা বিষয় সহজ আছে। একটা হচ্ছে পাঞ্চুয়ালিটি, আর একটা হচ্ছে লেসন প্ল্যান। পাঞ্চুয়ালিটি যেটা আমরা সহজ ভাষায় যে ওয়াক্তের পাবন্দি, আসলে আর যদি বলে ইলতিজাম বিল মাওয়াইদ, আমি তো ওয়াক্তের পাবন্দি করা। আর আরেকটা হচ্ছে লেসন প্ল্যান। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একজন মুআল্লিমের জন্য এবং তার তালিম ফলপ্রসূ হওয়ার জন্য, ব্যক্তি হওয়ার জন্য। একটা মনে করি যে ওয়াক্তের পাবন্দি করা, সময় মতো দর্শক উপস্থিত হওয়া, সময় ঠিক রাখা, ঠিক যত সময় শেষ করা, এটা হচ্ছে ওয়াক্তের পাবন্দি। এই মনে করেন যে আমার সময় 12টা, যদি আমি উপস্থিত হই 12:20, এই যে 20 মিনিট সময় নষ্ট হয়ে গেল, এই 20 মিনিটের কমতি কিন্তু কোনো মতেই আর তদারক করা যায় না। আমরা অনেক চেষ্টা করি, মনে করেন আমি উপস্থিত হলাম দেরি করে, চেষ্টা করি, কিন্তু আসলে চেষ্টা করে ফলটা পাওয়া যায় খুব সীমিত পর্যায়ে। আমি ঠিকই 12টার মধ্যে যদি হাজির হতে পারতাম, তাহলে যে বরকতটা ছিল, সময় কিছু নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যে ক্ষতিটা, এই ক্ষতিগুলো কোনো মানুষের আর পূরণ হয় না। এই যে ওয়াক্তের পাবন্দি করাটা, এটা সবকের জন্য ভবিষ্যতে জরুরি। এই ক্ষেত্রে আমাদের অনেক গাফলত হয়ে যায়। আমরা দর্শিয়া যারা পড়াই, দর্শ আমার 45 মিনিটের, সাধারণত মাদ্রাসাগুলো যদি 10 হয়ে থাকে, 45 মিনিটের 10 হয়ে থাকে, তাই না? এটা সাধারণত 45 মিনিটের কম বা বেশি অনেক কম, 40 মিনিট, 50 মিনিট। গহরডাঙ্গায় আমরা যখন ছাত্র ছিলাম তখন ছিল 50 মিনিট করে।
হযরত আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাশিমুদ্দিন, তিনি তার নামে দাঁড়িয়ে ছিলেন, তিনি একটু জলদি তিনি ক্লাসের টাইম আরও বেশি হওয়া দরকার, 50 মিনিটের বেশি কম না, কম হয়ে যায় আরও হওয়া দরকার। তো কথা সময় থাকলে সুবিধা হয়। তো এই অর্থের পাবন্দি করাটা নেহাত জরুরি এবং অর্থের পাবন্দি না করাটা অত্যন্ত কঠিন। সমাজে যদি আমি শরীর দিকে যাব না, শরীর দিকে যাব না কেন, যে ওইটা একটা অন্য মাসালা, আসলে ওই সময়টা তো আমি একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি যে আপনি আমার এই প্রতিষ্ঠানে প্রতিদিন 50 মিনিট করে 4টা ঘন্টা বা 5টা পিরিয়ড আমি ব্যয় করি, এটা আমার একটা চুক্তি, ঠিক না? অতএব এখানে যদি আমি কম করি তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, চুক্তির খারাপ হবে। কিন্তু ওই একটা দিক আছে, ওই শরীর যদি দিকে আমি যাই তাহলে কিন্তু আরো খারাপ অবস্থা, জব কি করতে হবে, তাই না? যেহেতু আমি ওয়াদা করেছি যে প্রতিদিন 45 মিনিট করে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়াবো, এটা আমার চুক্তি। এই চুক্তির খেলাপ করা তো শরীর দৃষ্টিগত অত্যন্ত খারাপ কথা, ঠিক না? এটা ঠিক আছে। আর একটা হলো ব্যবহারিক দিকে কি হয়, যে যেহেতু আমার জন্য 45 মিনিট সময় বরাদ্দ, এই 45 মিনিট আমাকে ওই যে লেসন প্ল্যান আমার ঠিক করতে হবে, যে এই 45 মিনিট কতটুকু সময় আমি ছাত্রদেরকে পড়া আদায় করার জন্য শুনব, কতটুকু নিজে লেকচার দেওয়ার জন্য, আর কতটুকু আবার তাদের কাছে ফিডব্যাক নেওয়ার জন্য, এইটা ভাগ করে নিতে হবে। যদি আমি এখানে যেতেই দেরি করি তাহলে ওইটা আমার এলবার হবে নিশ্চয়ই। এই অর্থের পাবন্দিটা নেওয়া চলবে না করলে কি হবে, যে বললাম তোমার কথা, আমি একটা প্ল্যান করলাম যে আমি এই দিন এতটুকু পড়াবো, যদি আমি দেরি করে যাই তাহলে ওইটুকু পড়াতে পারবো না। যদি পড়াতে তাহলে তাড়াহুড়ো করবো, যে জরুরি কথাগুলো বলার দরকার ছিল সময় না পাওয়ার কারণে নিশ্চয় সেখানে তাড়াহুড়ো করবো। তাড়াহুড়ো করলে কী হবে, ভালোভাবে উপস্থাপন করতে পারবো না। আবার কোনো ছাত্র যদি এসকাল করতে আমি বিরক্ত হব, অত ছাত্রদের এসকালে বিরক্ত হওয়া এটা একজন ওস্তাদের জন্য অত্যন্ত খারাপ একটা আইডিয়া। ছাত্র তো এসকাল করবেই, না বুঝে বলবে যে বুঝলাম না এই বিষয়ে। কোনো ছাত্রের এসকালে তাদের সমাজে কোনো ওস্তাদের বিরক্ত হওয়া, এই ওস্তাদের জন্য একটা বিরাট বড় দোষ। তিনি বিরক্ত হতে পারেন, হ্যাঁ, কোনো একটা ছাত্র না বুঝে প্রশ্ন করতে পারে, না বুঝে প্রশ্ন করলেও তাকে সেইভাবে জবাব দিতে হবে, এটা একজন ওস্তাদের না। বুঝলাম যে অপ্রাসঙ্গিক প্রশ্ন, তবুও তাকে বুঝিয়ে দিতে হবে যে প্রশ্নটা এইরকম না, প্রশ্ন তোমার এইটুকু করার দরকার ছিল, এখন এই প্রশ্ন করার দরকার ছিল, প্রশ্ন ওই সময় করবে, এটু তাকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু তার প্রশ্ন জবাব দিতে হবে। তো যাই হোক, বলছিলাম যে এইটার যদি সময় পাবন্দি না করা হয় তাহলে এটা বিরাট প্রকৃতি সত্য না। 1 নম্বর ফলপ্রসূ হওয়ার জন্য সবক যে সময় পাবন্দি, আমার জন্য যে সময়টা বাড়াতো ঠিক সেই সময় উপস্থিত হতে হবে, সেই পরিমাণ সময় ব্যয় করতে হবে। এবং তারপরে আমরা যে কাজটা করি তাহলে কি, যে এদিক সেদিক করে সময়টা পার করে দেওয়া, এটা আরেক খারাপ। এটা কেন হয়, ওই যে প্ল্যান না থাকা, লেসনের প্ল্যান না থাকা, যে লেসন প্ল্যানটা কি, যে আমি আজকে কতটুকু পড়াবো, এটা হচ্ছে সহজ করে। পড়ানোর জন্য কী করতে হবে, আগে আবার মোতালা করতে হবে, মোতালা করে বিষয়টা আমার জেনে ড্রাগ করতে হবে, তারপর চিন্তা করতে হবে কথাটা কীভাবে পেশ করলে ছাত্ররা সহজে বুঝবে। এইটা নিজে নিজে রিহার্সাল দিতে হবে, মস্ক করতে হবে। মস্ক করে করে যখন কি আমার কাছে পরিষ্কার হলো যে কথাটা এইভাবে বললে ছাত্র সহজে বুঝবে, তো তখন আমি যদি কথাগুলো পেশ করি তাহলে ছাত্র সহজে বুঝবে। তা আগে নিজের কাছে বিষয়টা ওয়াজেহ হতে হবে সম্পূর্ণ। তা না হলে আমি কথাটা এড়িয়ে বেরিয়ে ফেরিয়ে এই করতে লাগলাম, আপনারা আসবেন না। তার মানে কি, ওস্তাদের কাছে বিষয়টা পরিষ্কার না, সেই কারণে তিনি ওই এড়িয়ে বেরিয়ে ফেরিয়ে কথা বাড়ান বা কি বলবো, মানে ও তখন চিন্তা করতে থাকেন আমি কীভাবে বলবো। চিন্তাটা উনি যদি আগে করে রাখতেন তাহলে কিন্তু ওরা এইভাবে সময় নষ্ট করতে হতো না, সহজে বলে ফেলতেন। এ হচ্ছে লেসন প্ল্যান, একেবারে কতটুকু পড়াবো, কীভাবে পড়াবো। এই জন্য বর্তমান সরকারও কিন্তু খুব কড়াকড়ি করে স্কুলগুলোতে, যে প্রত্যেক ওস্তাদের একটু করে ডায়েরি থাকে,
অর্থাৎ উনি রাতে পরের দিনের যে লেসন তিনি দেবেন, পাঠ দেবেন, সেটার একটা পরিপূর্ণ করে নিয়ে মাঝে মাঝে ইন্সপেক্টররা যায়, যে বলে দেখি আপনার ডায়েরিটা দেখি, আসলে অধিকাংশ স্কুলে ফাঁকিবাজ বলে যে আজকে ভুল করবে, তাতে ভুলে গেছে আনি নেই, আসলে ওনার কিছু মোট কথা হচ্ছে ওয়াক্তের পাবন্দি আর লেসন প্ল্যান, এই দুইটা বিষয় যদি আপনারা মনে রাখেন তাহলে একজন ভালো অবস্থান হওয়ার জন্য এটা খুবই জরুরি বিষয়। দেখেন এই বিষয়টা আমরা খুবই গাফলাত করি। আমাদের এই শুধু আমাদের মাদ্রাসার কথা বলবো না, বরং মাদ্রাসা তবুও অনেকটা রক্ষা পায়। আলিয়া মাদ্রাসা স্কুলগুলোতে একেবারে এই ব্যাপারে গার্ডিয়ান দেওয়ার কারণে একদম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার প্রায় অধঃপতন ইত্যাদি। আলিয়া মাদ্রাসার খুব দোষারোপ করা হবে অধঃপতন। এই জন্য এই বর্তমানে বিভিন্ন সেমিনার হচ্ছে যে আলিয়া মাদ্রাসার অধঃপতনগুলো ঠেকানো যায় ইত্যাদি। তো অধিকাংশের প্রবণতা হলো যে সমস্ত অধঃপতনের জন্য দায়িত্ব সরকারের উপরে চাপা। এটা খেয়াল করে দেখবেন, আলিয়া মাদ্রাসা স্কুল কলেজে সবাই বলে সরকার এই পরিস্থিতির কারণে অধঃপতন হয়েছে। আমি বলে আসতেছি সবসময় যে এই ব্যাপারে আপনার সঙ্গে একমত না। এই দায়িত্ব সরকারের দায়, সরকার চাপাতে আমি রাজি না। হ্যাঁ, কিছু অংশ দায়, কিন্তু পুরোটা সরকার দায়ী না। সরকার দায় কিছু অংশ আছে, কিন্তু পুরোটা বিরাট অংশ, সবচেয়ে বড় অংশ হচ্ছে দায় হচ্ছে টিচারদের প্রস্তাব। উনি তো পড়ান না, কোন সরকার বলে দেন যে আপনার পড়াই যাবেন, আপনার প্রিপারেশন স্যার ক্লাসে যান, কোনো সরকার বলেনি, আপনারা জানতেন এইভাবে ক্লাসে কোনো প্রিপারেশন স্যার ক্লাসে জানবেন, তারপর পড়ার না, যে বুঝে সে ক্লাস মিস করেন, ক্লাস করেন না, এই সরকার বলে দেয়নি। আরও আমি আমার সম্পর্কে আরও বলছে নামাজ পড়েন ইত্যাদি। সরকার যত বেধর্মী সরকার আসুন, কোনো বিধর্মী বলে দেয় যে আলিয়া মাদ্রাসার নামাজ না হোক, এই কথা বলে দেয়নি কোনো সরকার বলেছে এই পর্যন্ত? বলেন তো আপনারা বলেন। সেই আপনার আওয়ামী লীগ সরকার বলেন যে একেবারে বামপন্থী সরকার, কোনো সরকার বলে দেয় যে আমি আলিয়া মাদ্রাসার নামাজ পড়া না হোক, এই কথা বলে দেন কি কখন? কিন্তু সরকার বিষয়ে এই দায়িত্ব আপনারা চাপান কেন? নিয়মিত নামাজ পড়েন না, আপনার জন্য লেবাস পোশাক ঠিক এই সরকার বলে দিয়েছেন। হ্যাঁ, কাজপরে একটা মাদ্রাসা বলি যে এখানকার প্রিন্সিপাল আমার পরিচিত, তো আমাদের কি সরকারের সময় নিয়ে খুব তাড়াতাড়ি হবে না, যে তারপরে যে জামাত করে ইত্যাদি। হ্যাঁ, তাই নিয়ে জাতীয় আওয়ামী সরকার ছিল। তো ওখানকার কমিটি তখন বললো যে না, উনি জামাত করেন কি না জানি না, আওয়ামী লীগ করেন কি না তাও জানি না, তবে আসলে আমরা জানি যে উনি এই মাদ্রাসা করে ছাত্রদেরকে তিনি পাঞ্জাবি পরা লাজেন করছেন। উনি এসে আসার আগে ছাত্ররা পাঞ্জাবি পরতো না, শার্ট প্যান্ট পরতো, উনি এসে অন্তত ছাত্রদেরকে পাঞ্জাবি পরাটা উনি বাধ্যতামূলক করছেন। একটা ভালো জীবন উনি জামাত করেন আমাদের জানা নেই, আর আওয়ামী লীগ আমাদের তবে এই কথাটা কি তারা কি ভালো নজর দেখছে কিনা? কমিটি সবাইকে আওয়ামী লীগ কিন্তু অতএব ওরা কি মাদ্রাসাওয়ালারা এই কমিটি কখন বলে দেয়নি যে আপনারা এই প্যান্ট শার্ট করতে বাধ্যতামূলক করেন? এগুলো তো আপনাদের দায়িত্ব। তো যাই হোক, বলছিলাম যে আমি এই কথা বারবার বলতে যে সরকারের সব দায়িত্ব আমি চাপাতে রাখি। ঠিক আছে, সরকারের অনেক পলিসি আছে, এটা যেমন নির্মাণ কাজে ফুলের সিলেবাসের মধ্যে ওই হাবিজাবি বিষয় ঢুকিয়ে দিচ্ছে, এটা ঠিক আছে, এটা একটা কাজ। আরেকটা কি মহিলাদের লাজম করছে, মহিলারা রাখা
তা কিন্তু বলে দেয় যে যোগ্যতা দেখে তারপর টাকা, কিন্তু তাই কমিটি কি করে পয়সা করে নিয়ে মাঠ যাবে নিয়ে কমিটি তো সরকার, হ্যাঁ সরকার এখানে তো তার সীমাবদ্ধতা আছে, নিয়মিত ক্লাস হয় না, হ্যাঁ ক্লাসের প্রিপারেশন আনি ইত্যাদি। তো যাই হোক আমি বলছিলাম আমাদের এই কমি মাদ্রাসা অন্তত এখন কিছু না আছে যেগুলো সবক হয়, তাই না, এই দুটা আছে। তো এখানে কেউ কিন্তু দায়িত্ব নিজেদের কিন্তু এখানে তারা কাপড় করেন। অনেক বড় বড় হুজুর আপনার খেয়াল করে দেখবেন, আপনারা নজওয়ান অধিকাংশ যে উনি দর্শে আসেন অনিয়মিত, সপ্তাহে কমপক্ষে একদিন তিনি নাগা করবেন উইদাউট ইনফরমেশন, না জানেন তো। আর সপ্তাহে 2 দিন আসবেন কমপক্ষে 20 মিনিট পরে, আর 3 দিন আসবেন 20 মিনিট থাকবেন। এর কিছু ওস্তাদ আছে কি না? আছে, যে একজন আছে, তারা কিন্তু জুনিয়র ওস্তাদ না, সব সিনিয়র ওস্তাদ। তো সিনিয়র হওয়ার কারণে তাদের জব দিনটা করা একটু কঠিন হয়। এইভাবে সারা বছর হয়তো ওনার আর সবক তো উনি আসলে এত ব্যস্ততা আছেও না যে প্রিপারেশন না নিয়ে আসেন, প্রস্তুতি নিয়ে আসেন না। না তো মানে প্রথম দিকে একটু একটু চালাতে চালাতে বছর শেষ তখন আর সবক একটু অনেকে চালাবো, ধরে চালাবো। আর পড়াশোনা কি করবো, সাথে একদম বোঝে না, তাড়াতাড়ি চালাতে পারে না। আছে কিনা, হ্যাঁ, যে সারা বছর উনি গফলত করে কাটান, আর বছরের শেষে দায়িত্ব চাপান তাদের উপরে, ছাত্রদের উপরে। এটা নেহায় খেয়াল। ওই যে উনি বছর দিতে পাবন্দি করেন, রক্তের পাবন্দি করেন, রক্তের পাবন্দি না করার কারণে ওনার সবক ঠিক মতো হয়নি, পুরোটা হয়নি। আর 2 নম্বর হচ্ছে ওই যে ওনার কোনো প্ল্যান ছিল না যে আমি সেমাহিকে এই পরিমাণ যে নির্ধারিত করে দেওয়া হয়েছে এটা শেষ করতে হবে, এটা উনি পাবন্দি করেন। কিন্তু মেনে চলতে যে আমার যেহেতু সপ্তাহে এতদিন আছে, এতদিন আমার এই কোনো সবকে সেটুকু আমার শেষ করতে, যদি এইভাবে তিনি পাবন্দি করতেন তাহলে কিন্তু ঠিকই সেমাহিতে নেশাব শেষ হতো, ষষ্ঠমাহিতে নেশাব শেষ হতো, ষষ্ঠমাহির পরে যেটুকু থাকে তিনি একটু তাড়াতাড়ি চলে গেলে কোনো অসুবিধা। কিন্তু প্রথম দিকে ওই যে অর্থের পাবন্দি না করার কারণে এই সমস্ত বোঝাটা চাপে, আর সেজন্য দায়িত্ব চাপান তাদের উপরে, ছাত্রদের উপরে। ছাত্র একদম বোঝে না, এই জমানার ছাত্র একদম বোঝে না, আমরা কত মেহনত করছি, দেখলো খারাপ কথা বলতেছি আপনাদের সামনে। এই অর্থের পাবন্দি না করে, অর্থের পাবন্দি করে এই পশ্চিমা। এই যে আপনারা দেখেন না আমাদের রহমান সাহেবের যে আছে না, ওনাদেরকে আমি ওনাদের কিন্তু একটা ইয়ে থাকে নির্ধারিত পরিমাণ, যে আপনি এই 1.5 ঘন্টা পড়াবেন, এই পরিমাণ পড়াবেন, এই 1.5 ঘন্টায় এই চ্যাপ্টারটা আপনাকে শেষ করবেন। এটা তাদের কিন্তু থাকে, একটু লাজম করা থাকে, এবং এই 1.5 ঘন্টা আপনাকে এই পরিমাণ পে করা হবে, আপনাকে দিতে হবে এই পরিমাণ। এই 1.5 ঘন্টা পড়াবেন, 1.5 ঘন্টার মধ্যে আপনার এটা শুধুমাত্র সার্কুলার। যত আপনার প্রাইভেট আছে না, এই কোচিং সেন্টার বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, তাদের সেই কারণে কি ওনারা ঠিক সময় মতো ওনারা ঠিকই কোর্স কমপ্লিট করতে পারেন। আর আমাদের যত সরকারি আছে এগুলো ওনার তো দায়িত্ব নেই, ওনারা 1.5 ঘন্টা টাকা পড়াবেন, হয়তো 1 ঘন্টা, 2 ঘন্টা টাকা হয়তো পড়াবেন 1.5 ঘন্টা, হ্যাঁ, পয়সাটা উনি ঠিকই দাবি করবেন। আর শেষ না করে যে কী করবো, অনেক বিষয় আলোচনা করতে পারি না। এই হলো আমাদের এই সরকারি ব্যবস্থা। আর আমাদের এই জন্য এখানে কোনো উন্নতি নেই। আর বেসরকারি যারা পড়ায় করেন হিসেবে বেসরকারি ইউনিভার্সিটিগুলো তাদের পশ্চিমা দেশগুলোতে আমাদের ছাত্র অলি মোহাম্মদ আনসারি, অলি মোহাম্মদ আনসারি বেফাকে নম্বর আমার ছিল, ওই ছেলে খুব মেধাবী ছেলে ছিল। আমাদের আব্দুল রাজাক সাহেবের খাস সাথে ও গল্প করতে, যখন ইংল্যান্ডে ছিল, ওর আব্বা একজন টিচার ঠিক করেছিলেন, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়াইত, ঠিক 2 ঘন্টা ধরে পড়াবেন, পড়াইলে পড়ানো হয়ে গেলে ওনাকে 2 ঘন্টা। তো ওই টিচার যদি 15 দিন ওনার ব্যস্ততা থাকতো, মনে করেন 10 মিনিট আগে চলে যাবেন, ওনার কোনো কাজ ব্যস্ত,
এই 10 মিনিটের পয়সা তার জন্য হিসেব করে দিই। 10 মিনিটের জন্য কত পয়সা কম, সে তত পয়সা হিসেব করে এই হচ্ছে তার নিয়ম। আর তেমনিভাবে ওখানে নিয়ম আছে যে মনে করেন যে আপনার সঙ্গে চুক্তি ছিল 2 ঘন্টা পর, কিন্তু কোনো একটা বিষয় পড়া থেকে সেদিন দেরি হয়ে গেছে না, বিষয় বোঝাতে পেরেছে, তাহলে ওই গার্জিয়ান ওই আরো 10 মিনিট বা 20 মিনিট পয়সা আলাদা হিসেবে যেমন বেশি হয়ে গেছে। ওদের রক্তের পাবন্দিটা আমাদের এইরকম। এই জন্য ওই দেশগুলো, পশ্চিমা সমাজগুলো বা দেশগুলো, তাদের বৈষয়িক উন্নতিটা আর আমাদের অধপতনটা আমরা যত ফাঁকি দিতে পারি, যত ফাঁকি দিতে পারি, রক্তের পাবন্দি আমাদের। আর একটা রেশন প্ল্যানের কথা দিতে পারলাম, রেশন প্ল্যান এখন মতো আমাকে মোতালা করতে হবে, তাই না? একটা বিষয় আমি কি পড়াবো সামনে সেটা আমাকে করতে হবে। একটা হলো যে বিষয়বস্তু নিজে বোঝা, আরেকটা হলো কি ইস্তেহজা, যে বিষয়টা আমি জানি আগে থেকে, কিন্তু আমি যাওয়ার আগে, ক্লাসে যাওয়ার আগে ওই জন্য আমি জেনে নিয়ে নিই আজকে বিষয়টা আসছে। তাতে কি হবে, ক্লাসে আমি ঠিক সময় মতো বিষয়টা খুব পরিষ্কার করে বোঝাতে পারবো, উপস্থাপন করতে। যদি মনে করেন আমার হাতে সময় কম আছে, তখন আমি পারবো, যেহেতু সময় কম, মূল কথাগুলো এই কথাগুলো আমি এটা প্ল্যানিং থাকতে হবে। আর যদি প্ল্যান না থাকে তাহলে কি হবে, হঠাৎ করে আমি 10 সেকেন্ড গিয়ে কিতাব করে দেখলাম যে এই বিষয়টা ওইগুলো দেখে আসি নেই, মনে ছিল না, তখন কি করবে, আনুষঙ্গিক কথাবার্তা ইত্যাদি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথাবার্তা করে সময় লাগবে। এই একই কথা আমি কিন্তু ঘুরে ফিরে বলছি। তাহলে কি 1 নম্বর অর্থের পাবন্দি করা, অর্থের পাবন্দি করা। যদি আমি অর্থের পাবন্দি করি তাহলে এই 10 ফলপ্রসূ, তাহলে আমি সময় মতো আমার জন্য যে নির্ধারিত অংশ সেটা আমি শেষ করতে পারবো, আর সঠিকভাবে উপস্থাপন করতে পারবো, আমার দ্বারা ছাত্র বেশি উপকৃত হবে। তেমনিভাবে আমি যদি প্ল্যান করে পড়ে পরিকল্পনা, পাঠ পরিকল্পনা যদি আমি বলি, পাঠ পরিকল্পনা ওই যে বললাম যে একটা হলো যে আমার নিজের বোঝা, কতটুকু পড়াবে তার একটা হিসেব করা, যে হিসাব করে নিতে হবে বছরের শুরুতে আমি মোট কতদিন পাবো সময়। আমি আপনারা কমি মাসে যারা আপনারা বুঝবেন, আপনারা তো জানেন যে আসলে কতদিন ক্লাস হয়, সবক হয়, তার একটা হিসেব আছে। আমি হিসেব করে দেখছি যে প্রতি 2 পরীক্ষার মাঝখানে 10 সপ্তাহ করে সময় পাওয়া যায়। 10 সপ্তাহ, ওই যে প্রথম পরীক্ষা সেমাই বলি না আমরা, ত্রৈমাসিক পরীক্ষা 3 মাস, কিন্তু পরীক্ষা যদিও হয় একটু বেশি, কিন্তু মাঝখানে ছুটি থাকে। সবারে সাধারণত 15-16 তারিখে সবক শুরু হয়, এখন কোন সময় এখন ঘরে হয়। তো এই 15 দিন আর জি করা 1.5 মাস হইল না, আর জিল হজের সাধারণত শুরুতে সবক হয় না, কোরবানির কাজের জন্য। জিল হজের শেষে সাধারণত পরীক্ষা এই নকশা খোলা হয়। এই যে এখন নকশা খুঁজেছে, এখন থেকে আর সময় আছে 1.5 সপ্তাহ। কয় সপ্তাহ হইল? 7 সপ্তাহ, তাই না? আর এরপরে মহরমের 3 সপ্তাহ সবক, তাহলে কত হলো? 10 সপ্তাহ। আর কোনো জায়গাতে 1 সপ্তাহ বেশি না, মানে 10 থেকে 11 সপ্তাহ। আর সেমাই থেকে ষষ্ঠমাই পর্যন্ত মাঝখানে একেবারে গুণে 10 সপ্তাহ, এক বেশিও হয় না, কম হয়, কিন্তু বেশি হয়, 10 সপ্তাহ বেশি হয়। আর এরপরে ষষ্ঠমাই পর থেকে সালানা পর্যন্ত সময় ঠিকই থাকে, কিন্তু যেহেতু একদম আগে সবক শেষ করে দিই, তাই না, যে পরীক্ষার জন্য একটু প্রস্তুতি দিতে আগে শেষ করি, সেই জন্য দেখা যাচ্ছে ওখানে আমি বিশেষ করে দেখছি যে 6 থেকে 7 সপ্তাহ সময় পাওয়া যায়। ওই বাকি যে 3 সপ্তাহ, ওই 3 সপ্তাহ বেশি ছেড়ে দিতে হয় ছাত্রদের পরীক্ষার প্রস্তুতি। আর এই যে 26 থেকে 27 সপ্তাহ মাত্র সময় পাওয়া যায় সারা বছর। আমি যদি প্রথমে ইস্যু করে নিই যে যেহেতু আমি প্রথম সেমাই অভিযানের আগামী মাত্র 10 সপ্তাহ সময় পাবো, এই 10 সপ্তাহের মধ্যে আল্লাহ নাগরুল মনে করেন বিভিন্ন কারণে সবক একদিন বন্ধ থাকে, একদিন কোনো জাতীয় প্রোগ্রাম, একটা জরুরি কারণে ইত্যাদি এরকম থাকে, রাষ্ট্রীয় কারণে, সমাজ রাজনৈতিক কারণে এরকম
তার তো কয়েকদিন সবক প্রায় চলে যায়, যেগুলো আগে থেকে পরিকল্পনা থাকে না, হঠাৎ করে সেটা শুধু ওটা হিসেবে করে রাখতে শুরু করছি, একবার হাতে গোনা সময় থাকে। তা আমি যদি পরিকল্পনা যে যেখানে আমার আছে 10 সপ্তাহ, তার মানে 60 দিন, এই 60 দিনের মধ্যে যদি আরও কমপক্ষে আমি 5-6 দিন বাদ দিয়ে হিসেব করি, তাহলে কয়েকদিন থাকলো, এই কয়েকদিন আমাকে এই পরিমাণ পড়াতে হবে। বছরের শুরুতে জ্বরে চালানো যায় না, বিশ্লেষণ পরিস্থিতি করার জন্য আস্তে আস্তে পড়াতে হয়। এটা হিসেবে রাখতে হবে যে প্রথম 2 সপ্তাহ আমাকে আস্তে আস্তে চলতে হবে, এরপরের সপ্তাহ আর একটু গতি বাড়াতে হবে, এরপরের সপ্তাহ আর একটু গতি বাড়াতে হবে। অতএব এইভাবে যদি আমি হিসেব করি, পরিকল্পনা করি, তাহলে ঠিকই আমি আসানির সঙ্গে আমার যে পরিমাণ দেওয়া আছে সবক মেকদার, আমি ঠিকই শেষ করতে পারবো। ঠিক তেমনিভাবে সেমাই পর থেকে এই সময়টা একেবারে সবচেয়ে টাইট শিডিউল থাকে, সেমাই থেকে সবসময় করে এই সময়টা যদি আমি হিসেব করি যে আমার যেতে এই পরিমাণ যেতে হবে, এটা আমি প্রতিদিন এতটুকু পড়াবো, আবার প্রতিদিন এতটুকু পড়াবো, এটার মধ্যে হিসাব রাখতে হবে যে সব দিন তো সবক সমান না, কোনো দিন একটু কঠিন হয়, কোনো একটু কথা বেশি বলতে হয়, এটা হিসাবে রাখতে হবে। মোট কথা আগের থেকে যদি পরিকল্পনা থাকে যে আমাকে এই বিষয়টা পড়াতে হবে, এখানে এই 5টা জায়গা আছে যে জায়গাগুলোতে আমার সময় বেশি দিতে হবে, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে না, এবং আর কিছু জায়গা আছে সহজে চলে যাওয়া যাবে। এই সম্পূর্ণ বিষয় যদি আমি হিসেব করি, তাহলে কি হবে যে আমি ঠিক সময় মতো আমার যে নেশাব আমি শেষ করতে পারি। আর সবসময় পর থেকে তখন তো চাপ পড়েই, আর সবসময় পর থেকে আমি হিসেব করতেছি, আমি যতই চেষ্টা করি না কেন, এখানে যেহেতু উপরে কোনো একটা চাপ থাকে যে ইচ্ছা করলেও পিছনের যে ঘাটতিটা পূরণ করা যায় না। যদি মনে করছি সে সময় খুব মনোযোগ দেবো না, তা কখনোই না। বছরের শুরুতে যদি ঘাটতি থেকে যায়, কম থেকে যায়, ওইটা বছরের শেষে কোনো মতেই পূরণ করা যায়, কারণ তখন যেহেতু অত্যন্ত জাম হয়ে যায়, ওস্তাদ ছাত্র সবাই করে। কারণ বছরের শুরু থেকে তারা কি অর্থের পাবন্দি করবেন না, প্ল্যানিং করবেন না, তারা কোনো মতেই ভালোভাবে সবক শেষ করতে পারবে না, ওয়াক আদায় করতে পারবে না, ছাত্র ইস্তেফাদা করতে পারবে না, এবং সর্বশেষ অবস্থায় যে সবকের ঘাটতি থেকে। সুতরাং আমি বারবার একই দুইটা কথা বলি, এক নম্বর কি ওয়াক্তের পাবন্দি, পাংচুয়ালিটি, ওয়াক্তের পাবন্দি করা, এই হলো 1 নম্বর জরুরি সেবা। আর 2 নম্বর হচ্ছে লেসন প্ল্যান, যে অর্থাৎ পরিকল্পনা। এই পরিকল্পনা যদি আপনারা এখন আমার তো অনেক ছাত্র হয়ে আছে এখানে, আচ্ছা মাশাআল্লাহ, আপনারা খেয়াল করে রাখবেন, আপনারা সামনে ওস্তাদ হবেন ইনশাআল্লাহ। তো এখন এগুলো কথা খেয়াল রাখেন, যেখানে ওস্তাদ জন্য যে কথাগুলো বলা হচ্ছে সেটা আপনাদের কাজে রাখবেন। তো আমার কথা এই 2টা সেবা আমি মনে করি একজন ওস্তাদের জন্য তার পাঠদান ফলপ্রসূ করার জন্য এই 2টা সেবা বা 2টা গুণ বা 2টা এলিমেন্ট অত্যন্ত জরুরি। একটা হলো পাংচুয়ালিটি, অর্থাৎ অর্থের পাবন্দি। অর্থের পাবন্দি মানে আসলে যে নিয়মিত পড়ানো, নিয়মতান্ত্রিক পড়ানো, দুইটাই খেয়াল। একটা নিয়মিত পড়ানো, আর একটা হলো কি নিয়মতান্ত্রিক পড়ানো। নিয়মিত মানে কি নাগা না দেওয়া, অর্থাৎ অ্যাবসেন্ট না থাকা, যথা একেবারে যে কদিন আমার জন্য কথা সেই কদিন পড়ানো। একদম মানুষের ওজোর থাকবে, ওজোর তো থাকবে, আর ওজোর থাকবে না, আমার কোনো মানুষ নেই। কিন্তু সে ওজোরটা যত মিনিমাইজ করা যায়, যত কমানো যায়, সেই চেষ্টা করতে হবে। একজন ওস্তাদ যদি নাকি মাকুল ওজোরেও বেশি নাগা করেন, তাহলে তার সবক পাবো খুব কঠিন কথা মনে রাখবেন। কোন ওস্তাদ তার ওজোর মাকুল, ওজোরটা মাকুল ওজোর, কিন্তু ওনার নাগাটা বেশি হয়ে গেছে, ওই সবক পাবো। তাহলে কি করবেন? আমাদের মাঝুর মুনতাজিমের দায়িত্ব হলো যখন তার নাগাটা বেশি হচ্ছে তখন করুন যে আপনি ওস্তাদ মাঝুর হতে পারেন, ওনার অনিচ্ছা করতে পারেন, তখন কি করবেন? মুনতাজিম তার কাছে সবজন বেশি বন্ধু না। এই যে বললাম যে আমার জন্য 60 দিন বরাদ্দ,
60 দিনের থেকে মনে করা যায় আরো 4-5 দিন হাতে রাখতে হবে নানান কারণে 55 দিন আমার জন্য। এই 55 দিনে কম যদি সবক আমি পড়াই তাহলে অবশ্যই সেখানে ঘাটতি থাকবে, বরকত নষ্ট হবে। যদি কোনো অবস্থার কারণবশত মনে হয় তোমার আরো কয়েকদিন গ্যাপ হয়ে যাবে বা যাচ্ছে, তখন মুনতাজিমিন মুহতামিমিন তাদের দায়িত্ব হলো ওই ঘাটতি পূরণ করা, যে এই কথা যেন বন্ধ না হয়। যদি না করেন তাহলে ঘাটতি পূরণ করবে, অবস্থা যত বড়ই আন্দোলন। বলছিলাম যে নিয়মিত পড়ানো, নিয়মতান্ত্রিক পড়ানো। নিয়মতান্ত্রিক ওই যে বললাম যে ঠিক করতে পাবন্দি করা, প্রস্তুতি নিয়ে পড়ানো, আর ওই যে লেসন পড়ানো। যদি প্ল্যানিং না থাকে তাহলে আমি যতই সময় ব্যয় করি না কেন, ওই বললাম যে একটা বিষয় ইনিয়ে বিনিয়ে ফেরিয়ে লম্বা করা, এটা কে করেন? কোন স্থান করেন তার প্রস্তুতি নেই। কোন কথাগুলো বলতে হবে এ কথা আমরা আগে থেকে করতে পারবো না, সেই জন্য কথা ঘুরিয়ে ফিরিয়ে লম্বা করা। তো যদি একটা বিষয় আমার কিছু পরিষ্কার হয় তো তখন আমি সহজে উপস্থাপন করতে পারি। আর যখন আমার পরিষ্কার থাকবে না তখন কিন্তু আমি এই যে কথা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লম্বা করার চেষ্টা করি। ঠিক আছে, এই হচ্ছে সংক্ষেপে বললাম আর কি, সময় তো যেটাই নেওয়া, হ্যাঁ তাহলে দেখতে পারেন। আর আপনার যদি কোনো সওয়াল থাকে তা করতে পারবেন এই 2-1 মিনিটের মধ্যে। কোনো প্রশ্ন যদি থাকে তো করতে পারবেন। আমার এই কথার উপরে যদি কোনো ইশকাল থাকে আপনার প্রশ্ন করতে পারেন, আমি সংক্ষেপে করতে পারবো। বলেন, কে কারো প্রশ্ন নাই? আসলে ঠিক ওইটা একটা যে কয়জন ছাত্র থাকা দরকার। ছাত্র আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্রের প্রতি ওস্তাদের জন্য তাওয়াজ্জুহ পড়ে এই পরিমাণ ছাত্র থাকা, এবং সেটা আমার 10 জন হতে পারে, 15 জন হতে পারে। মনে করা যাক মনোযোগী ছাত্র, তার 15 জন হতে পারে। আর যাদের জন্য মনোযোগী না তাহলে 10 জন হতে হওয়া দরকার। সমজদার যদি হয় তাহলে একটু বেশি থাকতে পারে, সমজদার যদি কম হয় তাহলে একটু কম থাকলে ভালো। সেজন্য আমার মনে হয় যে এই যে অবস্থার উপরে নির্ভর করে কম বেশি। তা আমার মনে প্রত্যেকটা ছাত্রের প্রতি ওস্তাদের জন্য মনোযোগ যায় এই পরিমাণ ছাত্র, কারণ প্রত্যেকটা ছাত্র সম্পর্কে ওস্তাদের ধারণা থাকে যে ছাত্র বুঝেছে কি না। আমি যখন চেহারা দেখবো তখন বুঝতে বুঝেছে। প্রত্যেকের নজরের প্রতি আমার চেহারায় আমার নজর করা দরকার। যখনই বুঝতে তখন এইটা সবকটা আমার শেষ হবে মনে। আর এখন যদি আমি শুধু করে গেলাম সামনে কিছু মানুষটা করেই বোঝার পিছনে ঘুমাতে থাকে, এটা আমি মনে করি একদম কথা, এবং এটি আমাদের বেশি হয়ে থাকে। এই যে এটা এখন বললাম যে ছাত্র কম বেশি, এটা মানুষের অবস্থার উপর নির্ভর করে। ভালো ছাত্র বেশি আছে তারা আমাদের শুনছে, 2-1 জন হয়তো বুঝলো না, সওয়াল করলো। কিন্তু যদি এমন থাকে কম সমস্ত ছাত্র, তো দেখা যায় যে 10 জন তো 10 জনই বুঝতেছে না, এমন হতে পারে। কম বেশি। আর কোনো সওয়াল করবেন কেউ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে ইব্রাহিম নামাজের সময় যেতে যেটা সেজন্য আমি